আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উল। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। একসময় স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের জমকালো আনুষ্ঠানিক সমাপনী আজ। মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে বিকেলে যাবেন টুঙ্গিপাড়ায়। গ্রাহকদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের প্রিপেইড মিটার। ভুল রিডিং, জটিল পদ্ধতি এবং ভুতুড়ে বিলের কারণে ভোগান্তি চরমে। টানা বৃষ্টি বন্ধ হলেও দেশের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি। জলাবদ্ধতায় ভোগান্তিতে লাখো মানুষ। ময়দা, ধান ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি হচ্ছে শীর্ষ ব্র্যান্ডের নকল গোখাদ্য। রংপুরের বাজারগুলোয় সয়লাভ নকল গমের ভুসি, ক্ষতিগ্রস্ত খামারিরা। এবং দিনাজপুরে বাস প্রাইভেট কার সংঘর্ষে নিহত 5, আহত 28 জন। পাবনায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ হারিয়েছে আরও 5 জন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বপ্নের পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে আজ মাওয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে যোগদান শেষে বিকেলে সড়ক পথে টুঙ্গিপাড়ায় যাবেন। সন্ধ্যায় পিতৃভূমি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে অংশ নেবেন দোয়া মোনাজাতে। শনিবার বঙ্গবন্ধুর বাল্য শিক্ষার বিদ্যাপীঠ টুঙ্গিপাড়া জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। এরপর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপারমার্কেট পরিদর্শন করবেন। এছাড়া দলীয় নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় সহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সড়কে ব্যানার ফেস্টুন টানানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে মাওয়ায় অনুষ্ঠান স্থলে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার রাকিব হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, একসময় স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের আজ সমাপনী, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? ধন্যবাদ উর্মি আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে আজকে যে স্বপ্নের যে পদ্মা সেতুটি, সেই পদ্মা সেতুর প্রকল্পের সমাপনী অনুষ্ঠান হতে যাচ্ছে, সেই উপলক্ষেই এই মাওয়া প্রান্তে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সুধী সমাবেশে অল্প কিছুক্ষণের মধ্যে এখানে এসে এই সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি 4টা নাগাদ এই সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছেন। তার আগে যদি আমি একটু বলতে চাই, আপনারা জানেন যে স্বপ্নের এই পদ্মা সেতুটি 2022 সালে কিন্তু 25 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এবং তারপর থেকেই বিগত 2 বছরে এই প্রকল্পটি থেকে আমরা জানি যে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় 1700 কোটি টাকা। এই 1700 কোটি টাকা রাজস্ব আদায়ে কিন্তু আসলে শুধু রাজস্ব আদায় নয়, এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং এই প্রকল্পটি আজকেই মেয়াদ শেষ হচ্ছে। 2 বছর আগেই উদ্বোধন করে দেওয়া হয় এবং যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এবং আজকে শেষ হওয়ার পর আজকে পর্যন্ত অর্থাৎ 30 জুন শেষ হয়েছে। 30 জুন পর্যন্ত এই প্রকল্পটি থেকে সাশ্রয় হয়েছে সরকারের, আমরা যতটুকু জানি, প্রায় 1500 কোটি টাকা সাশ্রয় হয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে বলবো এই পদ্মা সেতু, স্বপ্নের যে পদ্মা সেতু বলা হয়েছিল, সেই স্বপ্নের পদ্মা সেতুটি আসলে স্বপ্ন হয়ে সাধারণ বাংলাদেশের মানুষের কাছে এসেছে এবং সেই স্বপ্নের মতোই তার যে লক্ষ্য পূরণ করে যাচ্ছেন। এবং আমরা জানি যে রাজধানী ঢাকার সঙ্গে 21টি জেলার যে সংযোগ ঘটেছে এই পদ্মা সেতুটির মধ্য দিয়ে, এর ফলে শুধু সংযোগই নেই, সংযোগটির ফলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই পদ্মা সেতুটি আসলে আমরা জানি যে এখন দেখতে পাচ্ছেন যে আয়োজিত পদ্মা সেতুর সমাপনী, পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত এই সুধী সমাবেশে এই যোগ দিয়েছেন আশেপাশের বিভিন্ন জেলার মানুষ এবং এখানে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং সকলেই আসলে আসছেন এবং এই পুরো এলাকাটি আমরা জানি এখন লোকারণ্য হয়েছেন। এখানে 50,000 মানুষের একটি আয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে থেকেই সেই উপলক্ষেই আসলে মানুষজন আসছেন। কিছুটা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে, অর্থাৎ আবহাওয়া যে রয়েছে আবহাওয়াকে উপেক্ষা করে এখানে মানুষজন আসছেন এবং এই সুধী সমাবেশে যোগ দিচ্ছেন। অর্থাৎ সেই পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের সমাপনীতে তারা সকলেই আবারও ইতিহাসের অংশ হয়ে থাকতে চান, সেই উপলক্ষেই তারা কিন্তু এই পদ্মা সেতুটি যোগ দিচ্ছেন। এবং এই পদ্মা সেতুটি যোগ দিয়ে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী কী নির্দেশনা দেন, সেই বিষয়গুলো জানতে হলে আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা হয়তো বা পরবর্তী সংবাদের মাধ্যমে আমাদের দর্শকদেরকে সেই বিষয়গুলো জানিয়ে যেতে পারবো। উর্মি।
রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান স্থল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার রাকিব হাসান। প্রিপেইড মিটার এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রিপেইড গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। 2017 সাল থেকে চালু হওয়ার পর থেকে মিটারের ত্রুটি, জটিল পদ্ধতি এবং হুট করে টাকা কেটে নেওয়া সহ অটোমেটিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার নজির রয়েছে অহরহ। তবে বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন, প্রিপেইড মিটার ভোগান্তি নয়, বরং না বোঝার চর্চার কারণেই ভোগান্তি বলছেন গ্রাহকরা। রাজীব ও মনির হোসেনের ক্যামেরায় আবু সাইদুপুর রিপোর্ট। বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি কমাতে ও স্মার্ট বাংলাদেশের সাথে তাল মেলাতে সারা দেশে পিডিবির মিটারের বদলে স্থাপন করা হয় ডিজিটাল প্রিপেড মিটারের। তবে এই মিটার এখন সুবিধার চেয়ে আর্থিক ক্ষতিসহ উল্টো ভোগান্তিতে পরিণত হয়েছে। টাকা থাকলে বিদ্যুৎ, আর না থাকলে অন্ধকার। আর লোডশেডিং বিড়ম্বনার গল্প তো অনেক পুরনো। আর এছাড়াও ভোল্টেজ আপডাউন, প্রিপেড মিটারের ব্যাটারি নষ্ট হওয়া সহ নানা বিড়ম্বনা তো আছেই। সাথে যুক্ত হয়েছে মিটারে টাকা লোড করতে বাটন চেপে কোড দেওয়ার ভোগান্তি। 500 টাকা ঢুকালে আমি মিটারে পাই 350 টাকা। ব্যাট ম্যাট এগুলো দেখায় আমার মিটার থাকে 350 টাকা। আমরা যদি 1000 টাকা ভরি মানে রিচার্জ করি, তাহলে দেখা যায় ভ্যাট নিয়ে যায় 28 টাকার মতো, রিবেট চার্জ নেয় 4 টাকা, বাকি চার্জ নেয় হলো রেন্টের। তো রেন্টটা আসলে কিসের? এটা তো আমাদেরই মিটার। তো আমাদের মিটার আমরা কেন ভাড়া দিব? সেটা টাকা ভরলে হয়তো টাকা কেটে নিয়ে যায়। এর কারণটা কি? এখন যে মিটার লাগাতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, যে অনেক বিল বেশি আসে। আর এছাড়াও অনেক সময় 120 ডিজিটের কোড দেওয়া হয়, যা ইনপুট করা মারাত্মক কষ্টসাধ্য ব্যাপার। আর তাই অতিরিক্ত বিদ্যুৎ বিল নেওয়ারও অভিযোগ রয়েছে গ্রাহকদের। মিটারে ভরলাম 500 টাকা, ওইখান থেকে চলে গেল ধরেন 150 টাকা, তার রইল কত? 350 টাকা। তাহলে এই 150 টাকা আমরা কতদিন যাবত আমরা দিতে থাকবো? আমাদের এই যে টাকাটা কাটতেছে কতদিন অন্তত কাটবে এবং কতদিন পরে এই কাটাটা শেষ হবে, সেটা সরকারের কাছে আমার আবেদন। বিদ্যুতের টাকা আজকে ঢুকালে কালকে শেষ, 2 দিন বা 3 দিন চলে, 4 দিন চলে, এটা লাভ হয় কি? সরকারের কার্ড ঢুকায় কি রিক্সাওয়ালা করে ভাত খাইতে দিব না, উপায়ে মারবো? 500 টাকা ভরলে বিদ্যুৎ থাকে আপনি যে 375 টাকা। 375 টাকা থেকে আমাদের কোনোভাবেই চলে না। আজকে ভরতে গেলে আপনার মাত্র 2 দিন থাকে। অন্যদিকে প্রিপেড মিটারের প্রয়োজনীয় ও সর্বশেষ ব্যালেন্স সংকেত না পাওয়ার ফলে হুট করে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয় চরম ভোগান্তিতে পড়তে হয় বিদ্যুৎ গ্রাহকদের। তবে এটি ভোগান্তি নয়, বরং অতীতের বিদ্যুৎ বিল প্রদানের প্রথা থেকে বেরিয়ে আসায় অনেক গ্রাহক না বুঝেই দুষছেন প্রিপেড সিস্টেমকে বলে জানালেন বুয়েটের এই বিশেষজ্ঞ। দিলেন পূর্ণাঙ্গ ব্যাখ্যাও। আগের সিস্টেমে ডিমান্ড চার্জ যোগ হতো, আগের সিস্টেমে মিটার চার্জ যোগ হতো, আগের সিস্টেমে ডিউ যোগ হতো, অনেক কিছু যোগ হওয়ার পরে তারপরে এনার্জির একটা বিল আসতো। এখন যেটা হচ্ছে, আপনি যখন টাকা জমা দিচ্ছেন 500 টাকা বা 1000 টাকা, তখন সেখান থেকে আপনার ডিমান্ড চার্জটা কেটে রাখতেছে, তারপরে স্যাংশন লোডের জন্য, তারপরে মিটার চার্জ, এরকম অনেকগুলো চার্জ কেটে একটা টাকা আপনাকে দেখাচ্ছে। আপনি 500 টাকা জমা দিলেন, হয়তো 400 টাকা আপনাকে দেখালো আপনার এনার্জির ব্যালেন্স। সবাই ভাবতেছে 100 টাকা তো আমার হারায় গেল। 100 টাকা কিন্তু আগেও দিতে না। প্রিপেড মিটারে টাকা রিচার্জ করা মাত্রই কেটে নেওয়া হয় আনুষঙ্গিক খরচ, ভ্যাট ও ট্যাক্স। তবে প্রিপেড মিটার থেকে ইমার্জেন্সি ব্যালেন্স সর্বোচ্চ 100 টাকা নেওয়ার সুযোগ রয়েছে। তাই প্রিপেড মিটার আধুনিকতা নাকি ভোগান্তি, সেই প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে। এখানে অ্যাওয়ারনেসের একটু অভাব আছে। এখানে হয়তো ইউটিলিটি কোম্পানিগুলো এই অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে পারে, যে আসলে কত টাকা কেটে যাচ্ছে। এটা নিয়ে গ্রাহক পর্যায়ে একটা অসন্তোষ আছে। তবে এসব ব্যাপারে কথা বলতে নারাজ ডেসকো, ডিপিডিসি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আরইবি বা পল্লী বিদ্যুৎ, পিডিবি, ওজো পার্টিকো ও নেসকো কর্তৃপক্ষ। অবস্থিত অপু, মাই টিভি, ঢাকা। টানা বৃষ্টি বন্ধ হওয়ায় দেশের কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অনেক জায়গাতেই অবনতি হয়েছে। সুনামগঞ্জের সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সিরাজগঞ্জ ও জামালপুরে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট করছেন জুবায়ের রহমান। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আশ্রয়কেন্দ্রে ছুটছে পানিবন্দী মানুষ। এছাড়াও সুরমা নদীর পানি 16 পয়েন্টে বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত 24 ঘন্টায় 37 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার মোট 18টি ইউনিয়ন। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের চৌহালি ও বেলকুচিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 38 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 38 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে রোপা আমন ক্ষেত, বীজতলা, তিল, বাদাম, সবজি বাগান সহ বিভিন্ন ফসল। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী 6টি উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার ফলে 37টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ করা হয়েছে। 2300 হেক্টর ফসলি জমি নিমজ্জিত এবং বানভাসীদের সহায়তায় ইউনিয়ন পর্যায়ে 83টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আজ 3 দিন থেকে খাওয়া দাওয়া নাই, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে আছে। যার কাছে অসুবিধা হয়েছে সেই জন্য রান্না বান্না করা পড়েছে। বাচ্চা কাচ্চা কোনো মতে নাস্তা খেলেছি। সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ মানুষের হাতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে পৌঁছায়নি। এটিতে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পরিস্থিতি মারাত্মকের দিকে যাবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দ্বিতীয় দফায় বন্যায় আক্রান্ত সিলেট, নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সমতল পানি উঠেছে। দর্শক, বন্যার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি সিলেটে। প্রতিনিধি মৃণাল কান্তি দাস জানাবেন বন্যার সর্বশেষ পরিস্থিতি। মৃণাল, সিলেটে বন্যার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ উর্মি আপনাকে। পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে সিলেটে যে বন্যার সৃষ্টি হয়েছিল এর কিছুটা উন্নতি হলেও কিন্তু সিলেটবাসীর মনের শঙ্কা কিন্তু এখনো কাটেনি। আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পাড়ে। আমি যদি সুরমা নদীর পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির কারণে কিন্তু নতুন করে শঙ্কা তৈরি হয়েছে সিলেটবাসীর মনে। বিশেষ করে জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীর পানি উপচে ও বিভিন্ন এলাকায় ডাইক ভেঙে নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে পানিবন্দী মানুষের ভোগান্তি বেড়েছে। এছাড়া ফেন্সুগঞ্জে কুশিয়ারা নদীর পানির ডাইক উপচে বাজারে প্রবেশ করেছে। এতে ফেন্সুগঞ্জ বাজার সহ মধ্যবাজার, পূর্ব বাজার সহ আশেপাশের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। তবে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর এলাকার সঙ্গে যুক্ত হওয়া নদীর পানি কিন্তু কিছুটা কমেছে। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলা চলে। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পয়েন্টগুলোতে কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন আমাদেরকে যে তথ্য দিয়েছে, তৃতীয় দফায়ও সিলেটের 13টি উপজেলার সবকটি বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। জেলার 649টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 205টি আশ্রয় কেন্দ্রে 9,234 জন আশ্রয় নিয়েছেন। তো বন্যার পানিকে ধীরগতিতে কমতে শুরু করলেও মানুষের ভোগান্তি কিন্তু এখনো কমেনি। আমরা যারা সিলেটের সচেতন মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে প্রথম থেকে জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন পদক্ষেপ হাতে নিলেও যদি সিলেটের যারা বিত্তশালী আছেন, বিশেষ করে প্রবাসীরা এগিয়ে না আসেন, তাহলে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ থেকে অতি দ্রুত মোকাবেলা করা সম্ভব হবে না। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। উর্মি। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাতে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। ভেজাল গোখাদ্যে ছেয়ে গেছে রংপুরের বাজারগুলো। ময়দা, ধানের গুঁড়া, সুজি ও কাঠের গুঁড়ার মিশ্রণে তৈরি হচ্ছে শীর্ষ গোখাদ্য ব্র্যান্ডের নকল গমের ভুসি। বিএসটিআইয়ের অননুমোদিত সিল সহই বাজারজাত হচ্ছে অনায়াসে। এ নিয়ে তেমন ভূমিকাও নেই প্রাণী সম্পদ বিভাগের। রংপুর থেকে মাহমুদুল হাসানের তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। রংপুরে পীরগঞ্জের চত্রা বন্দরে আব্দুল কুদ্দুস ভিলার নিচতলার গোডাউনেই তৈরি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের গোখাদ্য। ময়দা, ধানের গুঁড়া, সুজি ও কাঠের গুঁড়া মিশিয়ে নিমেষেই তৈরি হচ্ছে শীর্ষস্থানীয় ব্র্যান্ডের নকল চিকন গমের ভুসি। আর তা দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছেন জিয়াউর রহমান নামের এক ব্যবসায়ী। জিয়ার তৈরি করা ভেজাল ভুসি গরুকে খাইয়ে বিপাকে পড়েছেন সাধারণ খামারিরা। 2-4 মাস আগে তো হলো অরিজিনাল বসুন্ধরা ভুসি পাওয়া যেত, কিন্তু বর্তমানে 2-4 মাস হলো এখন ভুসি হয়েছে ডুপ্লিকেট। আমরা বুঝি না কিছু না, নিয়ে যা গরু খেলে গরুর মনে করেন যে অসুখ হয়ে যায়। এগুলো তো আমাদের সাধারণ পাবলিকের বোঝার মতো কোনো বুদ্ধি নাই। খামারিদের অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাই টিভি রংপুর প্রতিনিধি সহ 3 সংবাদকর্মী ফুটেজ নেওয়ার চেষ্টা করলে তাদের অবরুদ্ধ করে হামলা ও মারপিট করে জিয়া ও তার লোকজন।
ছিনিয়ে নেয় সংবাদকর্মীদের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন। সংবাদ সংগ্রহে মাইটিভির ব্যবহৃত ক্যামেরাটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা। ভেজাল যারা করে তাদের সকলের বিরুদ্ধেই খুব দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। হামলা সহ সাংবাদিকরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত সময়ের মধ্যেই আসলে আশা করছি। এই ঘটনায় খামারিদের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই ব্যবসায়ীর 3টি গোডাউন সিলগালা সহ মামলা দায়ের করেছে রংপুর বিএসটিআই। এমন নকল ভুসি বাজারে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। কেউ বেচে 2000 টাকা, কেউ বেচে 1900 টাকা। আমরা যখন 2800 টাকা চাই তখন কাস্টমারই বলে যে ওখানে 2200 টাকা বা 2000 টাকা চাচ্ছে, আপনারা 2800 টাকা চাচ্ছেন। মানগত কম, দাম কম, বাজারে ছাপে, ওই জন্য মানুষ কেনে। আমরা মনে করেন যে অরিজিনাল ভুসি নিয়ে হিমশিম খাইছে। ভেজাল গোখাদ্য তৈরিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আঞ্চলিক প্রাণী সম্পদ বিভাগ। আমরা খাদ্য ওখান থেকে সংগ্রহ করে আমরা এটা আমাদের গবেষণাগার ঢাকা গবেষণাগারে পাঠাবো। যদি ধরা পড়ে সেখান থেকে পজিটিভ, তাহলে আমরা তার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। ভেজাল কারখানা বন্ধে স্থায়ী ব্যবস্থা নিয়ে খামারিদের জন্য নিরাপদ গোখাদ্য নিশ্চিত করতে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাইটিভি। দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের পাঁচবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত ও 28 জন আহত হয়েছে। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় সকালে দিনাজপুর থেকে একটি আম বোঝাই ট্রাক ও ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের গাড়িটি শশরা ইউনিয়নের পাঁচবাড়িতে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে নাবিল পরিবহনের ড্রাইভার হাসু ও হেলপার ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নিলে সেখানে এক শিশুসহ 3 জনের মৃত্যু হয়। দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ জানায় এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 9টার দিকে উপজেলার পাবনা ঈশ্বরদী মহাসড়কের দাসুরিয়া সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। পাকশি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিস কুমার সান্যাল জানান, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেট কারটি। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে 3 জন নিহত হয়েছেন। আহত 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও 1 জনকে মৃত ঘোষণা করেন। হতাহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এবার রাজনীতির রাজনীতি। সম্মেলন অনুষ্ঠিত হওয়ার দীর্ঘদিন পরে অবশেষে দলের সভাপতি শেখ হাসিনার কাছে জমা দেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ওয়ার্ড থানার প্রস্তাবিত কমিটি জমা দেওয়ার পরে ঝড় উঠেছে নানা আলোচনা সমালোচনার। ইতিমধ্যে কেন্দ্রীয় দপ্তরে দেওয়া হয়েছে লিখিত অভিযোগ। বলা হচ্ছে প্রস্তাবিত কমিটিতে জায়গা দেওয়া হয়েছে মাইম্যান এবং আর্থিক লেনদেন করা নেতাকর্মীদের। বঞ্চিত হয়েছেন ত্যাগী নেতাকর্মীরা। অভিযোগের তীর মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দিকে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘদিনেও করা হয়নি ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি। দলের হাইকমান্ড থেকে বারবার চাপ দেওয়ার পর অবশেষে দলের সাধারণ সম্পাদকের কাছে প্রস্তাবিত এই কমিটি জমা দেয় নগরের শীর্ষ 2 নেতা। আর এই কমিটি জমা দেওয়ার পরেই শুরু হয় তোলপাড়, জন্ম দেয় নানা আলোচনা সমালোচনার। দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে জমা দেয়া হয় লিখিত নানা অভিযোগ। এতে উল্লেখ করা হয় প্রস্তাবিত কমিটিতে জায়গা দেয়া হয়েছে মাইম্যান, শীর্ষ 2 নেতার আত্মীয় এবং আর্থিক লেনদেন করা অনেক নেতাকর্মীদের। বঞ্চিত হয়েছে ত্যাগী দুর্দিনের নেতাকর্মীরা। তারা তাদের মাইম্যান আর কিছু টাকা পয়সা খেয়ে তারা মনে করেন যে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ এদেরকে মনে করেন যে লাইমলাইটে নিয়ে আসতে চাচ্ছে। এই ঢাকা মহানগর একদম অযোগ্য। এরা হাইব্রিড ছাড়া কিছু বুঝে না। যারা দলের নিবেদিত তাদের জন্য তারা নিবেদিত না। তাহলে আওয়ামী লীগ একটা দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে, যে আওয়ামী লীগ করার মতো আর লোক নাই, একই ব্যক্তিকে 3টা পদ দিতে হবে। যে এখানে তো আপনি এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে টাকা পয়সা লেনদেনের বিষয়টা, যে কারো কাছ থেকে 10 লাখ, কারো কাছ থেকে 20 লাখ, শেষ মুহূর্তে যার কাছ থেকে এর চেয়ে বেশি পাওয়া গেছে তাকেও নাকি
নাম প্রস্তাব করা হয়েছে। আর্থিক লেনদেন করেই অধিকাংশ নেতারা এই কমিটিতে জায়গা করে নিয়েছে বলেও অভিযোগ করেন তারা। এখানে আমাদের অভিযোগ যে বাস্তব ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব আসতেছেন না। ৭৫টা ওয়ার্ডে ১৫০ আর ৪৮, অন্যগুলির কথা বাদে দিলাম। এরা যদি এরকম ২০ লাখ, ৩০ লাখ, ৪০ লাখ, ৫০ লাখ টাকা দিয়ে যদি আসে, কত কোটি টাকা বাণিজ্য হয়েছে এখানে। আমি তাই অনুরোধ করব আওয়ামী লীগের সভানেত্রী বা প্রাণপ্রিয় নেত্রী, উনি যেন যাচাই বাছাই করে যোগ্য ব্যক্তিদেরকে ঠাঁই দেওয়া হোক। এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেবেন। অসত্য ভিত্তিহীন এগুলো কমিটি নিয়ে এত অভিযোগের বিষয়ে বক্তব্য নেয়ার জন্য মুঠোফোনে বারবার চেষ্টা করেও রিসিভ করেননি সভাপতি আবু আহমেদ মান্নাফি। প্রস্তাবিত কমিটি যাচাই বাছাই করেই অনুমোদন দেয়া হবে, আর অনুমোদনের পরেই ঘোষণা করা হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের তারিখ। এই কমিটিগুলা ওয়ার্ড এবং থানা কমিটি অনুমোদন হয়ে গেলেই মহানগর দক্ষিণ এবং উত্তরের সম্মেলনের তারিখ নির্ধারণ হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রাজধানীর বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি এখন যেন নিয়মে দাঁড়িয়েছে। গেল সপ্তাহের চেয়ে এ সপ্তাহে আরও বেড়েছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সব ধরনের সবজিতে কেজিতে বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। কাঁচামরিচের কেজি উঠেছে ২৮০ থেকে ৩২০ টাকায়। বেড়েছে মাছ মুরগির দামও। অস্থিরতা ডিম ও পেঁয়াজের বাজারেও। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিপাতের কারণে সবজি সরবরাহ কম হওয়ায় বেড়েছে দাম। ক্রেতারা বলছেন, মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের কারণে এই পরিস্থিতি। আবু সাইদ অপুর রিপোর্ট। রাজধানীর বাজারে ঠিক যেন নিয়ম করে বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এমন কোনো পণ্য নেই যে তার দাম বাড়েনি। প্রতিটি পণ্যে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। আর বর্ষার অজুহাতে কাঁচামরিচ থেকে শুরু করে সব কাঁচা পণ্যের দাম যেন আকাশচুম্বী। বাজেটের আগে কিন্তু সমস্ত পণ্যের দাম বাড়তি ছিল, সেক্ষেত্রে বাজেটের অনুসারে আরও পণ্যের দাম বাড়ানো হয়েছে। ঈদের ১০-১৫ দিন, ১ মাস আগ থেকে যে রেট এখনো সে রেটে চলতেছে। আমরা সবজি বিক্রি করে ২০ টাকা কিনে না ৩০ টাকা বেশি, ৪০ টাকা কিনে ৫০ টাকা বেশি। মুরগির দামেও মিলছে না স্বস্তি। গরু ও খাসির মাংসের দামও বাড়তি। গরিবের আমিষ খেত ডিমের দাম বেড়ে ডজন প্রতি বাদামি রঙের ডিম বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকায়। চালের বাজারে বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। সার্বিক অবস্থায় কেমন আছেন ভোক্তারা? কারোর কোনো কন্ট্রোল নাই, এক এক দোকানে এক এক রকম দাম। একটা তরকারি কি আমাদের দেশে হইতেছে সেটার দাম কি ১০০ টাকা হইতে পারে কেজি? কাঁচা পণ্যের দাম কি সত্যি কি আমাদের সাধ্যের মধ্যে কি আছে? না, সাধ্যের ভিতরে নাই। গরিবেরা এই বাজার করিয়া খাওয়ার মতন তাদের শক্তি সামর্থ্য নাই। আমি চাইবো আসলে কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়গুলোতে অ্যাটেনশন দিক। আর আবারও অস্থির উঠেছে পেঁয়াজের বাজার। ৩ দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। আর দেশি পেঁয়াজ তো সেঞ্চুরি করেছে। তবে মশলার দাম বাড়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে এলাচ। মানভেদে এলাচ বিক্রি হচ্ছে ৩৫০০ থেকে ৪২০০ টাকা দরে। বাজারে বেড়েছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। তবে ভোক্তাদের দাবি, এই দাম নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর থেকে কঠোরতম হবে এবং বাজার মনিটরিং ব্যবস্থাকে আরও জোরদার করবে। তাহলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।